সাপোর্ট যাতে করে, এরকম কথা বলবে যাতে সিচুয়েশনটাও সাপোর্ট করে, এরকম কথা বলবে না যেটা ইমাজিনারি, যেটা সিচুয়েশন কোনোদিন যেটা তুমি ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো জিনিস প্রেজেন্ট ভিউর যে পলিসিগুলো সেগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। 10 বছর আগের ইন্টারভিউ পলিসি এখনকার ইন্টারভিউ পলিসির মধ্যে এক না। 10 বছর আগে কলেজ সার্ভিস কমিশন হতো, বছরে বছরে তোমার স্কুল এসএসসি হতো, বছরে বছরে এটা হতো ওটা হতো। এখন তো চাকরি নেই, 8-10 বছর কোনো চাকরি নেই, আর আমি চাকরি করবো না, এটা হয়? ওটা ওরাও বুঝতে পারবে। ঠিক আছে, as there is no scope for me right now to use my NET or SET certificate, this is why I got this opportunity and I want to grab this opportunity by dint of my own labor, by dint of my performance. বাস, সবসময় যে আমাদের পিকচারাইজ ওয়েজ বা আইডিয়ালাইজড ওয়েতে যে হবে এরকমটা না, তোমাকে পরিস্থিতির উপর বিচার করে পরিস্থিতি ধরে তোমাকে এগোতে হবে। আর এটাই হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোচ। গিয়ে কিন্তু হ্যাভ হ্যাজার্ড হয়ে যায়, বোর্ডগুলো এতগুলো বোর্ড থাকে। ঠিক আছে, তোমার একটাই রুমে 4টে বোর্ড, যেমন গতবারে যেটা হয়েছিল 2016-তে। তো আমি তো ইন্টারভিউ ছিলাম 2016-তে। কি হয়েছিল? 10 মার্ক আছে ডেমো, এই যে 10-10 অর্থাৎ 10 মার্ক ডেমোটা। এবার ডেমোটা তাহলে কিভাবে করবে? ডেমোর ক্ষেত্রে এক্সপার্ট, যিনি এক্সপার্ট থাকবেন ইংলিশ লিটারেচারে, এবার এই 50%-এর মধ্যে তোমার এই গ্রুমিং, ড্রেস কোড, ম্যানার, অ্যাপ্রোচ, এই যে অ্যাপ্রোচটা, এখানেই তোমার মূল ইন্টারভিউটা ডিপেন্ড করে। অর্থাৎ ইন্টারভিউ 10 মিনিট হয় মিনিমাম, মানে একটা অ্যাভারেজ। কেউ 17 মিনিট 20 মিনিট দেয় যাদেরকে ভালো লাগে, কারো কারো ক্ষেত্রে 4 মিনিট 5 পেলাম না, শুনতে পেলাম না। বলছে যে ইংরেজিতে কি পুরোটা কথা বলতে হবে নাকি মিক্সিং করে বলা যাবে? আসছি এটাতে আসছি আমি, পার্সোনালিটি টেস্টে এটাতে আসছি আমি। 50% পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এটা আসছি ইন্টারভিউ রুমে। না স্যার, 50%-এর নিচে কি লিখেছেন? ওই পার্সেন্টেজটা কত? 37 স্যার ওইটা কি নলেজ? আউট নলেজ, স্পিকিং পাওয়ার, প্রেজেন্স অফ মাইন্ড। বেটার পজিশন সবাই পেতে চায়, বেটার পজিশনের জন্য সবাই স্ট্রাইভ করে, কিন্তু সাকসিড খুব কমই পায়। ভাগ্যবান থাকে কয়েকজন, কারো ভাগ্য খুব সহায় হয়, ফেট ফ্যাক্টর থাকে। এটা তোমরা যত তোমরা ইন্টারভিউ বা তত তোমরা এক্সাম দিবে তত তোমরা ভালো করে বুঝতে পারবে যে ফেট নামে একটা জিনিস থাকে। ভাগ্যের সহায় থাকা জরুরি, বিশেষ করে এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তোমার সেলফলেস প্রিপারেশন, টায়ারলেস প্রিপারেশন থাকবে একদম নিঃসন্দেহে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার যে একটা যে লাক ফ্যাক্টর সেটা কিন্তু থাকে। এতগুলো পরীক্ষা দেওয়ার পরও আমি 2-3টে পেয়েছি, তার মধ্যে একটা ধরেছি আমি। ঠিক আছে, এবার তোমাদের ক্ষেত্রে যেটা আছে, পড়াশোনাটা তো কোনোদিন তোমার সঙ্গে ডিসিভ করবে না। তো তোমরা পড়াশোনা করতে গেলে পড়াশোনা চালিয়ে যাও। এবার পড়াশোনা, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্টিভ পড়াশোনা, একটা হচ্ছে প্যাসিভ পড়াশোনা। অ্যাক্টিভ বলতে একদম যেমন পরীক্ষা এখন যেমন 3-3.5 মাস তোমরা অ্যাক্টিভ পড়াশোনা করলে, সমস্ত কিছু ছেড়ে অ্যাক্টিভ পড়াশোনা করলে সবাই। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ। আর একটা প্যাসিভ কি? চলতে থাকে পড়াশোনা স্বাভাবিকভাবে। সেই প্যাসিভ পড়াশোনাটা তোমাদের চলতে থাকবে নিজেকে এনরিচ করার জন্য, নিজের জন্য হয়তো না, সমাজের জন্য, নিজের জেনারেশনের জন্য, নেক্সট জেনারেশনের জন্য হোক না, তাতে কি হয়েছে? ঠিক আছে, তো এবার এই ব্যাপারগুলো আমি কনক্লুড করে দিচ্ছি এখানে। এবার তোমাদের যেটা হচ্ছে যে ইন্টারভিউ প্রিপারেশন, যারা অলরেডি একটা জায়গায় আছো বা নিজের একটা সেলফ সাইড তোমরা বুঝতে পারছো বা বুঝতে পারছো না, যাই হোক 50-র উপরে পেয়েছো, ঠিক আছে, তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিতেই পারো। এগুলো প্রিপারেশন নেওয়ার জন্য তো তোমাদের অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। ঠিক আছে, এবং ইন্টারভিউ এটা একটা টোটালি এক্সপিরিয়েন্স বেসড নলেজ, একটা যেটা আগে থেকে কিছুটা পলিশ করে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং যখন তুমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা পাবে ইন্টারভিউ রুমে ঢুকে, যেটা তুমি পাবে সেটা 1 বছরের প্রিপারেশনের সমান হবে। অর্থাৎ 1 বছর প্রিপারেশন করে যে অভিজ্ঞতাটা গেইন করবে, সেই অভিজ্ঞতাটা তোমার ওই 10 মিনিটের যে রুমে যে একটা তোমার ডিসকাশন,
সেই ডিসকাশনে তোমার ব্যাপারটা মানে তুমি আরো আরো ব্যাপারটা পুরোপুরি সিল হয়ে যাবে তোমার নলেজটা। বোঝা গেল? তো এবার সেই 1 বছর ধরে প্রিপারেশন নিতে গিয়ে তুমি যখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে ইন্টারভিউ রুমে, তখন তোমরা বুঝতে পারবে, আমি এর আগের আমার কন্টেন্টে ভিডিওতে বলেছিলাম যে একমাত্র অভিজ্ঞতার নিরিখেই এই ব্যাপারটা তোমাদের মধ্যে মানে তোমার ফিলিংসটা আসবে, বা তোমার যে একটা মানে কনসেপ্ট যে কনসিভ করবে সেটা একমাত্র অভিজ্ঞতার নিরিখেই হবে। অতএব যারা ফার্স্ট টাইম ইন্টারভিউ দিবে তাদেরকে তো বেসিক জিনিসগুলো জানতেই হবে। যারা সেকেন্ড টাইম, থার্ড টাইম বা বিভিন্নভাবে ইন্টারভিউ দিয়ে এসছো, তোমরা বেসিক জিনিসগুলো জানো, তোমরা কিছু অ্যাডভান্স জিনিসগুলো জানবে। ঠিক আছে? আজকে শুধুমাত্র বেসিক জিনিসগুলো নিয়েই আমি আলোচনা করব। কেমন? ঠিক আছে? কেউ ইন্টারভিউ ফেস করেছো এর আগে? চাকরির ইন্টারভিউ? কেউ ফেস করেছো এর আগে ইন্টারভিউ? না স্যার। হ্যাঁ, কৃষ্ণন্দু তুমি ফেস করেছো, কেমন কেমন অভিজ্ঞতা কৃষ্ণন্দু? আমি করেছি স্যার। আচ্ছা, ভালো ভালো অভিজ্ঞতা হয়েছে ইন্টারভিউ? হ্যাঁ, ওকে, বেশ। মোটামুটি ইন্টারভিউতে যাওয়ার আগে তোমরা যতটা বেফিকির থাকছো, মানে একটা যে সাধারণ চাপ থাকে মিনিমাল, সেটা তো থাকা উচিত, সেটা সবারই মধ্যে হয়। সমস্ত সমীকরণ বা সমস্ত স্ট্যাটিস্টিক্স, সমস্ত প্ল্যান ইন্টারভিউর জায়গার স্পটে গিয়ে সমস্ত প্ল্যানগুলো ডিসঅর্গানাইজ হয়ে যায়। তার কারণটা কিছুই না, তার কারণটা হচ্ছে এই যে ইন্টারভিউর যে একটা অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সে এই যে ফেসিয়াল এক্সপ্রেশনগুলো এক একজনের, এই ফেসিয়াল এক্সপ্রেশনগুলো খুব ভয়ঙ্কর। অফিসিয়াল ফর্মালিটিস, সার্টিফিকেট, ডকুমেন্টস, এটা ওটা লাস্ট মুহূর্তে জেরক্স করা, যদি এখন হয় না, আগে আগে খুব হতো আগেরকার দিনে, যখন এত ইন্টারনেট বা এত কমিউনিকেশন ছিল না। ঠিক আছে? যখন লেটারের মাধ্যমে ইন্টারভিউ কল আসতো 15 বছর আগে, 12 বছর 15 বছর আগে, তখন লাস্ট মোমেন্টে জেরক্স করতে হতো, এটা ওটা ফটো বার করতে হতো। এখন তো সবকিছু নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, যেগুলো যেগুলো চাওয়া হয়। তবু এই যে অফিসিয়াল ফর্মালিটিস এবং ইন্টারভিউর সময় যে বাকিদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, বাকি ক্যান্ডিডেটদের, তোমার যারা পিয়ার্স গ্রুপ, তাদের এটাই বেশি করে প্যানিক নিয়ে আসে। তো আমি ওই জন্য বলে দিলাম সেই ব্যাপারটা, তোমাদেরকে প্রথমে এটাকেই বিট করতে হবে যে আমি বাড়িতে যেভাবে যাচ্ছি ওখানে ওইভাবে থাকবো, বাড়িতে যে প্ল্যানগুলো করে যাচ্ছি আমি ওই প্ল্যানগুলো ওভাবেও, আমি কারো ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বা আমি হবো না, শঙ্কিত হবো না। ঠিক আছে? কেননা ইন্টারভিউতে এক একজন এক এক রকমের, মানে কি বলবো, স্যাম্পেল, নমুনা। ওখানে এই নমুনাগুলো যখন যায়, এক একজন এক এক রকমের মুদ্রাদোষ দেখাতে, যাদের মুদ্রাদোষ থাকে, মানে সবারই মুদ্রাদোষ আছে, এই মুদ্রাদোষগুলো ওখানে পরিস্ফুট হয়ে যায়। কেউ ঘামে যায়, হাত পাখা নিয়ে গিয়ে বারবার জল খায়, কেউ বাথরুম যায় বারবার, কেউ বাবা মার সঙ্গে যায়, বাবা মারা থাকে। ঠিক আছে? একটা আলাদা রকমের পরিবেশ, মানে এই পরিবেশগুলো টোটালি মানে বলে বোঝানো মুশকিল, সেটা একমাত্র ওখানে। কিন্তু আজ থেকে তোমরা জানবে যে এগুলো কিন্তু কোনো ম্যাটার না। তোমার যদি প্রিপারেশন ঠিক থাকে এবং তুমি যদি সেলফ কনফিডেন্ট থাকো, তাহলে এই ম্যাটারগুলো কিন্তু আসবে না। প্রথম যখন আমি ইন্টারভিউ দিতাম, আমারও এইগুলো ম্যাটার খুব একটা, মানে বলে না যে সিইং ইজ বিলিভিং, যেটা দেখি সেটাকেই মানে বিলিভ করতে ইচ্ছা করে। মানে সিনেমা দেখার পর, তোমরা যখন সিনেমাতে যাও, বাহুবলী দেখলে, বাহুবলী দেখার পর বাইরে আসার সঙ্গে সঙ্গে কেমন একটা ঘোর থাকে না, সিনেমাটার ইমপ্রেশন তোমার মধ্যে ঘোর হয়ে গেছে। মানে মাল্টিপ্লেক্সের থেকে বেরিয়ে আসার পর যে তুমি মলে যাবে, তুমি শপিং করবে, আর ইচ্ছে থাকে না। কেন, সিনেমার যে একটা যে মানে ইমপ্রেশন, সেটা এতটাই তোমার মানে মানে মাথার মধ্যে চেপে গেছে যে তুমি সবসময় ওই ব্যাপারটাই, ওই কয়েক ঘন্টা খালি ওই ব্যাপারটাই চলছে। তো সেরকমই একটা মানে একটা পরিবেশ তৈরি হয়। ওই পরিবেশটা তুমি বাড়ি থেকে যতই নিয়ে যাও, ওখানে যখন চলে যাও,
তখন ওই পরিবেশটাই খালি মানে মাথার মধ্যে তোমার আগের প্ল্যানগুলো সবকিছু ডিসঅর্গানাইজ করে দেয়। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এখানে নিজেকে কন্ট্রোল করতে হবে, ডিসঅর্গানাইজ হবে না কোনো মতেই। যেটা তুমি প্রিপারেশন নিয়ে যাবে, কে কি করছে করুন, আমি আমার জায়গায় যেরকম কল আসবে সেভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন এটা ওটা করে আমি আমার জায়গায় একদম বসে থাকবো, কাউন্ট করব। ঠিক আছে, ভালো স্মৃতি চালনা করব, ভালো মুমেন্টসগুলো যেগুলো ন্যাচারাল সিন বা তোমার ঘুরতে যাওয়ার সিনারির যে সেগুলো স্মৃতি চালনা করব। পড়াশোনা তো একদমই নেই, কেউ তো লাস্ট মোমেন্টে ইন্টারভিউতে এইভাবে বই পড়ে, ইন্টারভিউর আগে লাস্ট মোমেন্টে এভাবে হয়, তোমার ওই সময় মাথাটা গরম করলে হবে? একদমই হবে না। আর ইন্টারভিউ কোনো সিলেবাস আছে নির্দিষ্ট? ইন্টারভিউ মানে তো পার্সোনালিটি টেস্ট, তোমার পার্সোনালিটি টেস্ট। আর এখনকার দিনে ইন্টারভিউর আমরা এটা বলে থাকি যে ইন্টারভিউতে তোমার রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেল। মানে রুমে তুমি এন্ট্রি করলে, ফ্রম এন্ট্রি টু কামিং ব্যাক, ঢোকার সঙ্গে সঙ্গে থেকে বাইরে আসা পর্যন্ত তোমার ইন্টারভিউ শুরু হয়ে গেল। এখনকার দিনে চালাকি হয়েছে কি, এখনকার দিনে সিসিটিভি ক্যামেরা থাকে বাইরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও অনেক ওরা কিন্তু মানে যারা প্যানালিস্ট তারা কিন্তু দেখার চেষ্টা করে, সবসময় না, কখনো কখনো দেখে নেয় তারা। ঠিক আছে, যে বাইরের অ্যাটমসফিয়ারটা কেমন, কে কি করছে। তো অতএব সেখানে তো কোনো এখন যেহেতু সিসিটিভির মানে একটা প্রবণতা চলছে, সব জায়গায় সিসিটিভি আছে, নিশ্চয়ই ওয়েটিং রুমে সিসিটিভি থাকবে, আন্ডার সার্ভেলেন্স লেখা থাকবে, ইউর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। তো সেখান থেকে তোমার শুরু হয়ে যায়, মানে ওয়েটিং রুম থেকে তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তাহলে ওয়েটিং রুম থেকে তোমাকে স্ট্রেট এবং ফিট থাকতে হবে সেখান থেকে। আর ইন্টারভিউ রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, তোমার পার্সোনালিটি টেস্ট। যে এতগুলো যে বললাম, এতগুলো কথা হচ্ছে কি তোমার সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল এই যে ব্যাপারগুলো যেগুলো বললাম, বাইরের অ্যাম্বিয়েন্স বা আমার সঙ্গে আসা বিভিন্ন তাদের যে মুদ্রা দোষগুলো উঠে আসে সেখানে, ঠিক আছে, বিভিন্ন রকমের যে তাদের রিফ্লেকশন, ন্যাচারাল বা আনন্যাচারাল, এগুলো সব সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে পড়ে। মানে তুমি যদি সাইকোলজিক্যালি যদি ফিট থাকো তাহলে তোমার মধ্যে এগুলো জিনিস উদয় হবে না। তোমাকে একটা জিনিস এর মধ্যে, তোমার সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে তোমাকে একটা পজিটিভ জিনিস নিয়ে থাকতে হবে, যে আমার পাওয়ার আছে, হারাবার কিছু নেই। যদি ইন্টারভিউতে না হয় তাহলে আমি যেভাবেই আছি ওভাবেই থাকবো, কিন্তু যদি ভালো যায় তাহলে আমি পাবো, ভালো যদি না যায় তাহলে ভালো না যাওয়ার কারণটা হচ্ছে তোমার ওই সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স। সাইকোলজিক্যালি যদি ডিস্টার্ব হয়ে যাও তাহলে কিন্তু ইন্টারভিউ ভালো নাও যেতে পারে। এবং ইন্টারভিউ চলাকালীন তুমি নিজেও বুঝে যাবে যে আমার কেমন অ্যাপ্রোচটা হচ্ছে, আমার প্রসেসটা কেমন হচ্ছে, তুমি কিন্তু নিজে বুঝে যাবে। এবং ওই যে প্রথম 1-2 মিনিট ঢোকার, সেটাই খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে ইন্টারভিউতে। তো সাইকোলজিক্যাল ব্যাপারটা হয়ে গেল। এবার চলে আসলাম আমরা 2 নম্বর, যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে তোমার ওই ওয়েটিং রুম থেকে। ওয়েটিং রুমে তুমি যেভাবে থাকছো, কি পদ্ধতিতে তুমি থাকছো, কার সঙ্গে কথা বলছো সেগুলো, এবং ওয়েটিং রুম থেকে যখন তোমার ফাইনাল কল আসবে ভিতরে ঢোকার, ইন্টারভিউ রুমে ঢোকার, সেই ঢোকার মধ্যেই তোমার যে প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, ইন্টারভিউ প্রক্রিয়াটা। অনেকেই বলে যে ইন্টারভিউতে মানে ওই যে কথা প্রসঙ্গে যেটা হবে সেটাই হচ্ছে ফাইনাল। মোটেই না। ইন্টারভিউতে পার্সোনালিটি টেস্ট হয় তোমার 50% তোমার গ্রুমিং, 50% তোমার গ্রুমিং, ড্রেসিং, ঠিক আছে,
কোড, ম্যানার, অ্যাপ্রোচ 50%। 37% হচ্ছে তোমার এটা অ্যানালাইসিস, 37% হচ্ছে তোমার বাহ্যিক নলেজটা, 37% তোমার যে আউট নলেজ, তোমার ম্যানার, স্পিকিং পাওয়ার, ডেমনস্ট্রেশন, এবং 37 বাকি 17% হচ্ছে তোমার সাবজেক্ট নলেজ। তাহলে বোঝা গেল ইন্টারভিউতে সাবজেক্ট নলেজের কোনো গুরুত্ব নেই। ইন্টারভিউতে মেইন হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি তুমি যেভাবে দেখাবে সেটাই, তোমার যে স্পিকিং পাওয়ার, ডেমনস্ট্রেশন পাওয়ার, সেটা কিছুটা গুরুত্ব রাখে, এবং সাবজেক্ট নলেজ যেগুলো তোমাকে প্রশ্ন করবে সাবজেক্ট বেসিসে সেগুলো 17% সেগুলো গুরুত্ব রাখে। তাহলে পার্সোনালিটি টেস্ট তোমার যে আছে, অর্থাৎ তোমার যে পার্সোনালিটি, তোমার যে তুমি অ্যাজ এ পার্সন, তুমি যদি মহিলা হও তাহলে মহিলা, পুরুষ হও তাহলে পুরুষ, সেই পার্সোনালিটিটাকে তোমাকে ডেভেলপ করতে হবে। এই যে মুদ্রা দোষগুলো বললাম, ইনভলেন্টারি মুভমেন্ট, ইনভলেন্টারি তোমার চোখের পলকের মুভমেন্ট বা হাত পা নাড়াচাড়া, গেস্টার, ইনভলেন্টারি যেগুলো আমরা মুদ্রা দোষ বলে থাকি, সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, বাগে নিয়ে আসতে হবে। স্পিকিং এর ক্ষেত্রে কারো কারো তোমার মানে মানে কথা একটাই ফ্রেজ বা একটাই কথা বারবার বলার অভ্যাস থাকে, সেটাও মুদ্রা দোষের মধ্যে পড়ে। সেগুলো পলিশ মানে মিনিমাইজ করতে হবে, পুরোপুরি না হলেও মিনিমাইজ করতে হবে সেগুলো। বোঝা গেল না, শুনতে পেলাম না। বলছে যে ইংরেজিতে কি পুরোটা কথা বলতে হবে নাকি মিক্সিং করে বলা যাবে? আসছি এটাতে আসছি আমি, পার্সোনালিটি টেস্টে এটাতে আসছি আমি। 50% পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এটা আসছি। ইন্টারভিউ রুমে না স্যার, 50% এর নিচে কি লিখেছেন, ওই পার্সেন্টেজটা কত? 37 স্যার ওইটা কি নলেজ? আউট নলেজ, স্পিকিং পাওয়ার, প্রেজেন্স অফ মাইন্ড, ঠিক আছে। কোনো থিংস যদি তোমার উল্টো দিকে যায় সেটাকে ম্যানেজ করা, ঠিক আছে। স্পিকিং পাওয়ার, ডেমনস্ট্রেশন, সাবজেক্ট এবং তারপর 17% সাবজেক্ট নলেজ অনলি, ঠিক আছে। 13% সাবজেক্ট নলেজ হবে শুধুমাত্র। স্যার 50% একটু বলুন তো স্যার। গ্রুমিং, ম্যানার, তারপরে গ্রুমিং, ড্রেসিং, কোড, ম্যানার, অ্যাপ্রোচ, ঠিক আছে, সেটাই 50%। এবার এই 50% এর মধ্যে তোমার এই গ্রুমিং, ড্রেস, কোড, ম্যানার, অ্যাপ্রোচ, এই যে অ্যাপ্রোচটা, এখানেই তোমার মূল ইন্টারভিউটা ডিপেন্ড করে। অর্থাৎ ইন্টারভিউ 10 মিনিট হয় মিনিমাম, মানে একটা অ্যাভারেজ। কেউ 17 মিনিট 20 মিনিট দেয় যাদেরকে ভালো লাগে, কারো ক্ষেত্রে 4 মিনিট 5 মিনিট 7 মিনিট হয় যাদের একদমই সেখানে ব্ল্যাঙ্ক হয়ে যায়। ইন্টারভিউ তারা 10 মিনিট 12 মিনিট প্ল্যান করেই কিন্তু ইন্টারভিউ প্যানেলকে ওভাবে ক্যান্ডিডেটের নাম রাখা হয়। মানে যদি তোমার ফার্স্ট হাফে ইন্টারভিউ পড়ে, সাপোজ 11টা থেকে 2টো পর্যন্ত, তো 3 ঘন্টার মধ্যে 10 মিনিট হিসাবে কতগুলো অ্যালট করা যায় ক্যান্ডিডেটকে, সেইভাবে কিন্তু 3 ঘন্টার যে 10 মিনিট, অর্থাৎ 10 10 10 30 জনকে, 30 জন বা 35 জনকে সেখানে অ্যালট করবে একটা ফেজে, 3 ঘন্টার ফেজে। কেননা 10 মিনিট করে একজনের পিছনে সময় অ্যালট করা হয়। এবার দেখা গেল কারো 15 মিনিট 17 মিনিট চলছে, কারো 5 মিনিটেই শেষ। এবার এই 5 মিনিট 15 মিনিটের ব্যাপারটা কি তাহলে বলি, তাহলে এবার এই 50% ওখানেই তোমার ইমপ্রেশনটা তৈরি হয়ে যায়। অ্যানালাইসিস এটা বলছে যে প্রথম 2 মিনিট 4 মিনিট তোমার ব্যাপারে তুমি অ্যাকচুয়ালি কে,
তোমার পার্সোনালিটি কিরকম সেটা প্যানেলিস্টরা জেনে যায়, এবং তারপরে তারা ডিসাইড করে যে তোমাকে কোন ওয়েতে তোমাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম 2-4 মিনিট খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রুশিয়াল। এই প্রথম 2-4 মিনিটে তোমার ইমপ্রেশনটা তৈরি হবে তাদের মধ্যে। তোমার এই যে প্রথম 2-4 মিনিট কিন্তু খুবই ইম্পর্ট্যান্টও বটে। তুমি উঠছো, উঠে তুমি তারপর রুমে যাচ্ছ, রুমে তোমাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এবার পারমিশন নিয়ে ঢুকলে অবশ্যই তুমি বাংলা বা ইংলিশ ইউজ করতে পারো, মে আই কাম ইন, বা আমি কি আসতে পারি স্যার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তারপর ওখানে ঢুকে প্যানেলিস্টরা তোমাকে দেখবে রুমের মধ্যে। তুমি গেলে সঙ্গে সঙ্গে তোমাকে ওরা বসতে বলবে। তার আগে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি গ্রিটিং করবে, গ্রিট টাইম অনুযায়ী। ঠিক আছে, টাইম যদি সকাল হয় মর্নিং, বিকেল হয় আফটারনুন। ঠিক আছে, ঢোকার সঙ্গে সঙ্গেই প্রথমে যদি ম্যাম থাকে তাহলে ম্যামকে বলবে, যদি কোনো মহিলা প্যানেলিস্ট থাকেন তাহলে মহিলা প্যানেলিস্টকে বলবে গুড মর্নিং ম্যাম বা গুড আফটারনুন ম্যাম। তারপরে একে একে বাকিদেরকে গুড মর্নিং স্যার, জাস্ট খালি মাথা রাখি গুড মর্নিং স্যার। 3-4 জন তো থাকেই, বাস 3 বা 4 জন থাকবে। সকালে হলে সকালটা, বিকালে হলে বিকালটা। তো তেমনি একটা হাসি, একটা মানে হয়ে গেল, আই টু আই কন্ট্যাক্ট হয়ে গেল, একটা ফেস টু ফেস কন্ট্যাক্ট হয়ে গেল, ইন্টারাকশন হয়ে গেল একটা। ঠিক আছে, অ্যাড্রেসিং হয়ে গেল একে অপরকে। এবার অ্যাড্রেসিং এর পর তারা অটোমেটিক তোমাকে বলবে বসুন। বসলে সামনে স্ট্রেট করে বসতে হবে, স্ট্রেট ওয়েতে বসলে তুমি কোনো ফাইল নিয়ে গেলেও ফাইলটা টেবিলের উপর রাখলে চলবে না, ফাইলটা নিজের হাতে রাখতে হবে। ঠিক আছে, তার আগে তোমার যে ড্রেসিং কোড সেগুলো আর বলার প্রয়োজন রাখে না আশা করি। যারা ছেলে থাকবে তাদের ক্ষেত্রে একদম ফর্মাল ড্রেস, যারা মহিলা থাকবে তাদের ক্ষেত্রে তাদের যে ফর্মাল ড্রেস কালচারের সঙ্গে থেকে, মানে তাদের যে আমাদের যে ভারতীয় নীতি, ভারতীয় যে কালচার বা বেঙ্গলের যে কালচার, সেই কালচার মেনে তোমাকে যেতে হবে। অর্থাৎ শাড়ি পরাটাই বেটার, তাই না? অনেকেই অনেক সুগন্ধি সেন্ট বা আতর লাগিয়ে যায়, এটা কিন্তু খুব বিরক্তিকর, এটা কিন্তু করবে না কেউ, এটা কিন্তু করবে না। ঠিক আছে, সুগন্ধি সেন্ট বা আতর একদমই করবে না, মানে ওই পরীক্ষার দিন তো না। আগে তুমি তোমার শাড়িতে বা জামাতে মানে স্প্রে করে রাখো, ঠিক আছে, বা বডি স্প্রে করতে পারো, কিন্তু খুবই হাইলি ইনফ্লুয়েন্সড, ঠিক আছে, হাইলি ইমবাউন্ড কোনো কিছু মেখে যাবে না। এটা কিন্তু অনেকটা মানে ইরিটেটিং। ঠিক আছে, ইরিটেটিং কিন্তু এটা সবসময় এই জিনিসটা মানে ট্যান্টালাইজিং করে। ওই যে তোমার সুগন্ধিটা সেটা ট্যান্টালাইজিং করে, এবং ট্যান্টালাইজিং করার ফলে কিন্তু এটা বিরক্তিকর হয়। কারো কারো তোমার অ্যালার্জি থাকে, নাকের অ্যালার্জি থাকে কারো কারো। ঠিক আছে, তো এগুলো কিন্তু ইরিটেটিং অনেকেরই হয়, এটা করবে না। ঠিক আছে, তার মানে এরকম না যে একদম গন্ধ ফন্ধ নিয়ে যাবো, এরকম না, একদম জাস্ট যেরকম যাওয়া উচিত হালকা কিছু। গ্রুমিংটা তো বলে দিলাম। এবার সেখানে যাওয়ার পর ইন্টারভিউ রুমে তোমার ইন্টারভিউতে দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই তোমার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে গেলে ভিতরে তাদের যে কন্ট্যাক্ট হলো আই টু আই কন্ট্যাক্ট, তার মাধ্যমে তোমার অলরেডি প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, ইন্টারভিউ প্রক্রিয়াটা। এবার সেখানে বসে যে গ্রিটিংটা হলো তার মাধ্যমে এবার তারা যে প্রশ্নটা ছুড়ে দিবে তোমাকে, কি কি প্রশ্ন ছুড়তে পারে ইন্টারভিউতে? খুব ক্লিচে একটা কথা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করো, তাই না? তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলার মধ্যেই কিন্তু অনেক প্রশ্ন, অনেক কোশ্চেন লুকিয়ে থাকে। এবার হয়তো কাউকে কাউকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলেও না। ঠিক আছে, ডাইরেক্ট যিনি চেয়ারম্যান বোর্ডের, যিনি হেড, যিনি প্রিসাইড করে পুরো বোর্ডটাকেই, তিনি তোমাকে দু একটা কথা বলবে, সেটা বাংলায় বলে সাধারণত। যিনি এক্সপার্ট
তিনি তোমাকে ইংলিশ থেকেই কথা বলবে। এক্সপার্ট যিনি থাকবেন, সাবজেক্ট স্পেশালিস্ট, যেহেতু লিটারেচারের তুমি ছাত্র বা ছাত্রী, তোমাকে কিন্তু ইংলিশ থেকেই তোমার যে ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি, সেই ল্যাঙ্গুয়েজ অফ স্টাডিতেই তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি কি? ইংলিশ, লিটারেচারের ক্ষেত্রে ইংলিশ। ঠিক আছে, এবার ইংলিশ সাবজেক্টটাকে তোমাকে মানে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটাকে, সেটাকে তোমাকে কিন্তু একটু মানে অ্যাসিমিলেট করতে হবে, একটু অ্যাকোয়ার করতে হবে। তার জন্য যথেষ্ট সময় আছে। স্পিকিং পাওয়ারটাকে একটু বাড়াবে। স্পিকিং যে নর্মাল যে সেন্টেন্স, যে সিনট্যাক্স হয়, সেন্টেন্স যে কনস্ট্রাকশন হয়, সেগুলো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে বলার চেষ্টা করবে ওখানে, প্রিসাইজলি। তোমরা বলছো যে ওখানে কি প্রশ্ন বাংলা থেকে হবে বা হিন্দি থেকে হবে বা ইংলিশ থেকে। দেখো, তোমার যে মিডিয়াম অফ স্কুল চুজেন অপ্ট, তোমার যে স্কুল, যে কেউ বাংলা, কেউ হিন্দি, কেউ উর্দু, তাদেরকে তো তাদের নিজস্ব ওই যে ল্যাঙ্গুয়েজ, তাদের মাদার টাং, সেটাকে তো তারা বলবেই হালকা, মানে তোমাকে চেক করার জন্য তুমি বাংলা জানো কিনা। ঠিক আছে, এটা আমাদের বেঙ্গলে হয়, মানে স্পিকিং, রাইটিং, রিডিং, এটা তুমি পারো কিনা। তার সঙ্গে তোমার যে ইন্টারাকশনটা হয়, সেটা কিন্তু ইংলিশ থেকেই হবে এক্সপার্টের সঙ্গে। আর বেশিরভাগ সময় কিন্তু এক্সপার্ট রাইটিংয়ে, তাই না, সেই শুরু করবে। এবার এই এক্সপার্ট কিন্তু স্যার স্যার যিনি আমাকে বাংলায় প্রশ্ন করছেন, তার সাথে আমি তো বাংলায় কথা বলবো নাকি? হ্যাঁ, অবশ্যই। যিনি বাংলাতে করবেন তার সঙ্গে বাংলাতে বলবে, যিনি ইংলিশে করবেন তার সঙ্গে ইংলিশেই করতে হবে। ঠিক আছে, ইংলিশেই করতে হবে, এখানে কোনো এক্সকিউজ চলবে না। এক্ষেত্রে তোমার একজন, ওরা তো এক্সপেক্ট করবে যে একজন ইংলিশ লিটারেচারের ছাত্র বা ছাত্রী, যে 3 বছর গ্র্যাজুয়েশন করেছে, 2 বছর MA করেছে, তো তারা কেন ইংলিশ বলতে পারবে না, বা কেন ইংলিশ বেসিক জিনিসগুলো তারা জানবে না? তা জানা উচিত, তাই না? তো এই জন্য তোমাকে একটু ইংলিশটাকে নিজেকে পলিশ করতে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, যেটা আপলোড করেছি, যে ইংলিশটাকে একটু পলিশ, একটা সোশ্যাল মিডিয়ার যুগ। ঠিক আছে, নিউজ চ্যানেল, মানে খেলা যে কমেন্টেটরি হয়, সেগুলোর মাধ্যমে, মিররের মাধ্যমে, বা নিজের রেকর্ডিংটা নিজে করে ইংলিশটাকে একটু বাগে আনতে হবে, স্পিকিং পাওয়ারটাকে। আর যেহেতু এখানে 10 মার্ক তোমার যেহেতু 20 মার্ক আছে, এবং 20 মার্কের মধ্যে 10 মার্ক আছে তোমার পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ, 10 মার্ক আছে ডেমো। এই যে 10-10, অর্থাৎ 10 মার্ক ডেমোটা। এবার ডেমোটা তাহলে কিভাবে করবে? ডেমোর ক্ষেত্রে এক্সপার্ট, যিনি এক্সপার্ট থাকবেন ইংলিশ লিটারেচারে, তিনি তোমাকে বলবে ডেমোর ব্যাপারে, যে ডেমো প্রিপারেশন নিয়ে এসছেন, জিজ্ঞেস করবে। কিন্তু প্রিপারেশন যদি নিয়ে এসেন, তাহলে ডেমো দিন। অতএব তোমরা তো প্রিপারেশন নিয়ে যাবেই, তো ডেমোটা দিতে হবে এখানে। এবার ডেমোর ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে, ইউনিভার্সিটি বা কলেজের ক্ষেত্রে কিন্তু ডেমোর ক্ষেত্রে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এ কি পয়েন্ট রাখবো বা এরকম একটু বলে দিন না প্রথমে। বলে দিচ্ছি, আমি ডেমোটা বলে দিই আগে। ডেমোর ক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটি ইন্টারভিউগুলোর ক্ষেত্রে কিন্তু বই থাকে না, মানে বই থাকবে না। তোমাকে নিজে থেকেই, তোমাকে যেটা তুমি মেমোরাইজ করে নিয়ে গেছো, সেটাই তোমাকে ওখানে বলতে হবে। ওখানে নির্দিষ্ট বই থাকে না, কারণ লিটারেচারের তো নির্দিষ্ট বই থাকে না। স্কুলের ক্ষেত্রে যেহেতু 9, 10, 11, 12 নিজস্ব সিলেবাস আছে, নিজস্ব বই আছে, তো সম্ভবত সেখানে বই থাকবে। 5 to 10, 11, 12 বই থাকবে সেখানে টেবিলে। বিশেষ করে 9, 10, 11, 12 এই 4টে তো বই থাকবেই। ঠিক আছে, তো তোমাকে বইটা তুলতে হবে। বই তুলে বোর্ডে নিয়ে গিয়ে তোমাকে বোর্ডের যে ডেট, তারিখ, তারপর তোমার টপিক, চ্যাপ্টার,
এগুলো কিন্তু লিখতে হবে। এবং তারপর তোমাকে ওখানে বলতে হবে যে in the actual classroom situation I will tell or I would tell in that way, on that way, emphasizing on this, at this, but here with the permission from you, the honorable board members, I will start right from here. এখান থেকে আমি শুরু করি, ঠিক আছে? মানে জাস্ট মানে যেটা তুমি বলতে চাচ্ছিলে সেটা তুমি সংক্ষেপে বলে দাও, যে অ্যাকচুয়াল যদি ক্লাসরুম সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমি এটা দিয়ে শুরু করতাম, কিন্তু যেহেতু এখানে ফর দ্য পসিটি অফ টাইম, ফর দ্য কনস্ট্যান্ট অফ টাইম, ফ্রম হিয়ার আই এম স্টার্টিং দিস, আমি এখান থেকে শুরু করছি। তার মধ্যে যেগুলো মেইন কথা আসবে, যেগুলো তুমি কথা বললে, যেমন তুমি সাপোজ ফ্যাবেলস পড়ালে, ফ্যাবেল, ঠিক আছে, রালফ ওয়াল্ডো ইমারসন 10-এ আছে, মাধ্যমিকে আছে, ফ্যাবেল পয়েন্টটা পড়ালে, ফ্যাবেল। এবার ফ্যাবেলস তুমি টাইটেল দেখলে, কবির নাম লিখলে, এবার কবির নাম লেখার পর তুমি ফ্যাবেলটা তুমি পড়াচ্ছ, সেটা নিশ্চয়ই তুমি ফ্যাবেলের মধ্যে যেটা ইনার মিনিং সেটা তুমি দেবে, যে কবি এখানে তার মানে প্রাণী ইমেজ দিয়ে একটা অ্যালেগোরিক্যাল ওয়েতে মানুষের মধ্যে একটা শিক্ষার ব্যাপারটা সেটা এখানে দেখাতে চেয়েছে। মানুষের যে টেন্ডেন্সি এবং মানুষের যে একটা ইমেজ সেটাকে এখানে নিয়ে আসা হয়েছে প্রাণী ইমেজের মাধ্যমে, ঠিক আছে? তো এই যে অ্যালেগরি কথাটা বললে, অ্যালেগরি কথাটা বলার সঙ্গে সঙ্গে হয়তো দেখা গেল তারা ফট করে ধরে নিল অ্যালেগরিটা কি, বা ফ্যাবেলস নামে কোনো ফিগার অফ স্পিচ আছে কিনা, বা রালফ ওয়াল্ডো ইমারসন কে, কোথাকার পয়েট, কখনকার কোন পিরিয়ডের লেখক সে, কবি, তার সঙ্গে ব্রিটিশ লিটারেচারের কানেকশনটা কি, ওই সময় ব্রিটিশ লিটারেচারে কি চলতো, বা শুরু হয়ে গেল ইন্টারভিউ তোমার। স্যার একটা কথা একটু জিজ্ঞাসা করি, স্যার কিছু ইন্টারভিউ এর মানে ভিডিও দেখছিলাম, তো ওখানে বলছেন মানে ডেমো শুরু করার সময় যে মানে যারা ইন্টারভিউয়ার আছেন ওদেরকে বলছে যে স্যার ম্যাম আপনাদের কি আমি স্টুডেন্ট হিসেবে ভাবতে পারি, এই কথাটা জিজ্ঞাসা করছে, এটা কি ঠিক স্যার? ভাবা যায়, তবে একটা লিমিটেড মানে রেস্ট্রিক্টেড ওয়েতে, মানে তাদেরকে তোমরা তো প্রশ্ন আর জিজ্ঞেস করতে পারো না, তাই না? তাদেরকে এমনি তোমরা বলতেই পারো, প্রশ্ন করবো না, কিন্তু ওই কথাটা কি বলবো, মানে বলাটা কি উচিত হবে সেটাই ভাব। অনারেবল বোর্ড মেম্বার দিয়ে কথা, রেসপেক্টেড বোর্ড মেম্বার্স, মানে মে আই সাপোজ ইউ মাই স্টুডেন্ট স্যার, এরকম কিছু স্যার ম্যাম। হ্যাঁ, এইভাবে বলাই যায়, যদি তুমি ওভাবেই যদি তোমার প্রিপারেশনটা ওভাবেই নিয়ে যাও যে তোমার সামনে স্টুডেন্ট লাগবেই, তাহলে তুমি সেভাবে বলতেই পারো, ঠিক আছে, যে মে আই সাপোজ ইউ অ্যাজ মাই স্কুল স্টুডেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, তাহলে সেভাবে তুমি বললে। এবং কিন্তু তাদেরকে প্রশ্ন করা যাবে না, ঠিক আছে, মানে হ্যাঁ ঠিক আছে, তো আমরা এরকম করব, ঠিক আছে, আমরা কথাটাকেই বারবার মানে এমফাসাইজ করতে হবে, ঠিক আছে? মানে ওখানে কিন্তু মানে আমরাই মানে উই ব্যাপারটা কিন্তু বারবার আসবে, উই নট আইটা কিন্তু না, আইটা তোমাদের মানে ইন্টিগ্রিটি বোঝাচ্ছে না। তুমি আয়ের মাধ্যমে তোমরা আর আমি এর মাধ্যমে এটা হয়ে যাচ্ছে, মানে সেগ্রিগেশন হয়ে যাচ্ছে, সেটা সেগ্রিগেশন যাতে না হয়, উই দিয়ে শুরু করতে হবে। আমরা আছে কি পড়বো, আমরা আছে এটাই পড়ি, ঠিক আছে, এই জিনিসটাই আমরা পড়ি, এই জিনিসটা অ্যালেগোরিক্যাল ওয়েতে বোঝানো হয়েছে। এবার তোমাদেরকে মানে তোমাকে তো তাদেরকে প্রশ্ন করতেই দিবে না, তুমি যে তাদেরকে প্রশ্ন করবে বা সেভাবে যে তাদেরকে অ্যাড্রেস করতে দিবে না, তো তোমার পড়ার সঙ্গে সঙ্গে ঠিক তোমাকে প্রশ্ন ওরা ছুঁড়ে দিবে, ওই দাঁড়িয়ে তুমি যেমনি দুটো লাইন পড়লে, 2 বা 4টে লাইন পড়লে, একটা পংক্তি শেষ করলে সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন ছুঁড়ে দিবে, তো তোমার কথার মধ্যে থেকেই ওরা প্রশ্নগুলো নিয়ে নেবে। তুমি যেই কথাগুলো বলবে সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে ওরা প্রশ্ন ছুঁড়ে দিবে, তোমাকে শেষ করতেই দিবে না। আমি কোনোদিন শুনিনি, আমি নিজেও দেখিনি যে ইন্টারভিউ মানে ডেমোতে আমাকে শেষ করতে দিয়েছে, ঠিক আছে? স্যার আমাদের বিএডে একটা বলা হয়েছিল যে
ওনারা তো বলেই দেন আমাদেরকে, ভাবো তোমাদের তোমার স্টুডেন্ট সেইভাবে শুরু করো, এরকম এটা তো প্রথমেই বলে দেন নাকি? না না, অনেকেই বলে না, অনেকেই ডাইরেক্ট ডেমো দাও, ঠিক আছে? এতটা সময়ও থাকে না, কখনো কখনো খুব হ্যাজার্ড হয়ে যায় ব্যাপারটা, এত ইন্টারভিউ হয়ে যায় বা এত সময়ের অভাব হয়ে যায় যে হ্যাজার্ড ওয়েতে চলে সব কিছু, ঠিক আছে? তো একমাত্র এইরকম পরিস্থিতি যখন তুমি কোনো পিএইচডি ইন্টারভিউতে যাবে বা কোনো বড় ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে যাবে, তখনই এরকম পরিস্থিতি ডিটেইল ব্যাপারটা শুরু হয়, ডিটেইল একদম নিয়ম মাফিক থিওরিটিক্যালি। কিন্তু এই এসএসসির ক্ষেত্রে আমি দেখেছি, এই এসএসসির ক্ষেত্রে এত বেশি ক্যান্ডিডেটস হ্যাজার্ড হয়ে যায় শেষে গিয়ে কিন্তু হ্যাজার্ড হয়ে যায়। বোর্ডগুলো এতগুলো বোর্ড থাকে, ঠিক আছে? তোমার একটাই রুমে 4টে বোর্ড, যেমন গতবার যেটা হয়েছিল 2016-তে, তো আমি তো ইন্টারভিউ ছিলাম। 2016-তে কি হয়েছিল, একটা বড় রুম, তার মধ্যে ত্রিপাল এবং সাদা পর্দা, সাদা বা তোমার ব্লু পর্দা দিয়ে ওই সেকশন করা হয়েছে, ছোট ছোট। একটা রুমের মধ্যে 4টে সেকশন করা হয়েছে। টেবিল, একটা সেকশনকে দেওয়া হয়েছে টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4। সেকশন 2, টেবিল 2 এর কথাগুলো, উচ্চ কথাগুলো টেবিল 1-এ আসছে, টেবিল 3-এর কথাগুলো টেবিল 2-এ যাচ্ছে, টেবিল 4-এর কথাগুলো টেবিল 1-এ আসছে, 1-এর কথাগুলো এরকম জগা খিচুড়ি হয়ে গেছে, বুঝেছ? এটা কিন্তু গতবারে হয়েছিল রিজিওনাল সেন্টারে। গতবার তো রিজিওনাল সেন্টারে ইন্টারভিউ হয়েছিল, এবার জানি না কোথায় হবে। তো শেষে ইন্টারভিউ প্যানেলিস্টদেরকে বলতে হয়েছিল, এই একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলবেন একটু। তো তাহলে 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 ব্যাপারটা বোঝা গেল। তাহলে এত টাইম পাওয়া যায় না, হার্ডলি 2 থেকে 3 মিনিট দেয়। আমি তো নিজে ফেস করেছি এগারোতে, তো 2 মিনিট বা 2.5 মিনিট দিয়েছিল। আমি বললাম না যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আলাদা। তুমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা একমাত্র যতটা তুমি পড়ে যাচ্ছ সেটার সঙ্গে খাপ না খেতে পারে, ওখানে অন দ্য স্পট তোমাকে ডিসাইড করতে হবে, তোমাকে ঠিক করতে হবে যে তোমার অ্যাপ্রোচটা কেমন হবে। কারণ তুমি এখানে প্রিপারেশন নিয়ে যাচ্ছ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের, এবার ওখানে দেখা গেলো তোমাকে 5 মিনিট সময় দিচ্ছে, তো কিছু করার নেই, তোমাকে ওইভাবেই তোমাকে নিজেকে গড়তে হবে। এটা তো প্রেজার্স অফ মাইন্ড, এটা তো গ্রুমিং, ড্রেসিং কোড, ম্যানার, অ্যাপ্রোচের মধ্যে পড়ে, যে তুমি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারছো কিনা, বুঝেছ? প্রেজার্স অফ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রাখে এই ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে? আমরা মানে তোমার স্টিরিওটাইপ প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু ওখানে দেখা গেল টোটালি উল্টা পরিবেশ হয়ে গেল, সময় নেই, ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে গাদাগাদি করে করে ঢুকাচ্ছে যে যার মতো করে। এটা হয়েছে, গতবারে হয়েছে, আমি দেখেছি গতবারে হয়েছে বলে না, অনেকেই ঠিকঠাক মতো পরীক্ষা দিয়েও ভালো র্যাঙ্ক করতে পারেনি, অনেকেই যেমন তেমন করেই আবার র্যাঙ্ক করে নিয়েছে, গতবারে হয়েছিল এটা। তো সবসময় যে আমাদের পিকচারাইজ ওয়েজ বা আইডিয়ালাইজড ওয়েতে যে হবে এরকমটা না, তোমাকে পরিস্থিতির উপর বিচার করে, পরিস্থিতি ধরে তোমাকে এগোতে হবে। আর এটাই হচ্ছে প্রেজার্স অফ মাইন্ড, এটা হচ্ছে তোমার অ্যাপ্রোচটাকে তোমাকে ওইভাবে নিতে হবে, ঠিক আছে? তো আশা করি এরকমটা হবে না এবার, ঠিক আছে? আরো বেটার ওয়েতে হবে, এবার এক্সিকিউট হবে। তো বলা যায় না, আবার যেটা বলছিলাম, তো সেখানে প্যানেলিস্টরা যারা থাকবেন তারা তোমাকে সময় দিবে না, তোমাকে ডেমো করার সঙ্গে সঙ্গেই তোমাকে প্রশ্ন ছুড়ে দিবে, তোমার কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ছুড়ে দিবে, ঠিক আছে? একদম এটা শিওর ধরে রাখো। তোমাকে বোর্ডের মধ্যে তুমি আছো, বোর্ডের মধ্যে দিয়ে এইভাবে আছো, তুমি লিখলে ডেট টাইম লিখলে, সমস্ত কিছু লিখলে, যেমনি তুমি পড়ানো শুরু করলে, যেই হোক না কেন, তুমি প্রোজ পড়াও বা পয়েম পড়াও, যেমনি তুমি পড়ানো শুরু করলে 4টে লাইন বলার সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন ছুড়ে দিল। এই লাইনটার মানে কি, এটাকে কি 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 বোঝানো হয়েছে, এটার মাধ্যমে তোমার ইঙ্গিতটা কি পাওয়া যাচ্ছে, এটার ফিগার অফ স্পিচটা কি, পিরিয়ডটা তার সঙ্গে সঙ্গে পিরিয়ডে ঢুকে গেল, ওই পিরিয়ডটা কি, তাহলে কোন পিরিয়ডের মধ্যে লেখা হয়েছে, উনি কি কি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিল, ফেমাস রাইটিং গুলো কি কি, নর্মাল কোশ্চেন, নর্মাল একদম, ঠিক আছে? যদি কিছু শেষ হবে না, তো যাই হোক,
স্যার আমি বলছিলাম যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ওখানে ইন্ট্রোডাকশনে কি কি পয়েন্ট অ্যাড করব? ইন্ট্রোডিউস ইয়োরসেলফে কোনো পয়েন্ট বেশি বেশি বলার দরকার নেই। মাই সেলফ এরকম বললে, তোমার যেটা নাম বিদিশা ঘোষ, ফ্রম যেটা জায়গা ওইটার নাম, ঠিক আছে? ফ্রম কালনা আন্ডার বর্ধমান ডিস্ট্রিক্ট, হয়ে গেল এইটুকুই। এবার আই ডিড মাই MA, ডাইরেক্ট MA থেকে আই ডিড মানে MA ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি, গ্রাজুয়েশন ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি আন্ডার কালনা কলেজ সাপোজ, ঠিক আছে? হয়ে গেল কমপ্লিট। তারপর যদি তোমার অ্যাচিভমেন্ট থাকে সেগুলো বলবে, অ্যাচিভমেন্টগুলো বলো। অ্যাচিভমেন্টগুলো কি কি? আই ডিড মাই নেট, আই হ্যাভ কোয়ালিফাইড নেট, I have qualified SET, I have qualified GATE 3 times, 2 times, JRF with JRF, বলো। I am pursuing my PhD, যদি থাকে তাহলে সেগুলো বলো, যদি না থাকে বাস শেষ, দ্যাটস অল, বাস কমপ্লিট, ওইটুকুই। অনেক সময় দেখছিলাম হবি বলে, এগুলো কি বলবো? ডান্সিং বা এরকম সিঙ্গিং ইন্টারেস্ট আছে, সবগুলো কি বলা উচিত? না, হবিটাকে বলা যায়, সেখানে অ্যাড করা যায়। মানে তুমি সাপোজ বলছো যে আই ডিড মাই MA ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি অ্যান্ড আই ডিড মাই গ্রাজুয়েশন ফ্রম কালনা কলেজ আন্ডার বর্ধমান ইউনিভার্সিটি অ্যান্ড মাই স্কুলিং ওয়াজ ইন মাই হোম টাউন অ্যাজ ওয়েল, হয়ে গেল। স্কুলিংটা খালি বলে দিন, স্কুলিং পিরিয়ড অ্যাজ মাই অ্যাট মাই হোম টাউন, আমার হোম টাউনে হয়ে গেল, বাস। একদম সংক্ষেপে যতটা পারবে, বেশি লেংদি করে লাভ নেই, সংক্ষেপে, ঠিক আছে? I like to do these things, these works, handicrafts, এটা I used to read in my leisure time, that's my hobby, complete. তা অ্যাচিভমেন্ট থাকলে অ্যাচিভমেন্টগুলো বলবে আগে, ঠিক আছে? অ্যাচিভমেন্ট থাকলে অবশ্যই অ্যাচিভমেন্টগুলো বলবে, অ্যাচিভমেন্টগুলো বলতেই হবে। স্যার অ্যাচিভমেন্ট বলার পরে যদি এরকম প্রশ্ন করে যে সাপোজ আমি বললাম যে আমার সেট কোয়ালিফাই করা হয়েছে বা আমি গেট প্যানেল, তাহলে তো সেরকম প্রশ্ন করতে পারে ওয়াই আর ইউ কামিং হিয়ার। তো আপনি যদি আপনি বেটার অপশন পান তাহলে আপনি কি করবেন? তো আপনার তো কলেজের এক্সপেরিয়েন্স আপনার রয়েছে, তাহলে আপনি স্কুলে কেমন করেছে, এরকম তো ট্রিকি কোয়েশ্চেন ওরা করবে। হ্যাঁ, এরকম কোশ্চেন করতে পারে, তোমাকে ইনস্টিগেট করার জন্য বা তোমার একটা প্রেজেন্স অফ মাইন্ড জানার জন্য এটা করতেই পারে। তো এটা করবে অ্যাজ দেয়ার are a very minimum opportunities in colleges, in universities. As you all know, the present system in job sector, this is why I do not want to lose this opportunity. আমি এই অপরচুনিটিটাকে হাতছাড়া করতে চাই না। যদি এরকম প্রশ্ন করা হয় স্যার যে যদি ভবিষ্যতে তুমি কলেজে পেয়ে যাও, তাহলে তখন কি করবে? তখন কি স্কুল ছেড়ে দিয়ে চলে যাবে? সেখানে তো সবসময় মানুষের there always is a tendency to go for bigger things, to go to the go for the higher jobs. It is human instinct, it is human tendency. If I get, then of course I will go. But presently, as I am unemployed right now, I need to be employed. ভাবছিলাম যে যদি ধরুন মানে এরকম যেন ব্র্যাগ করছে এরকম সাউন্ডটা যেন না করে যে আমি এটা করেছি ওটা করেছি, কারণ ওটাই ভয় লাগে। না 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 না, একদমই না, এটা অফেন্ডেড হবে না, এখনকার দিনে অফেন্ডেড হবে না। তখন এটা ব্যাপার দেখো, ইন্টারভিউর যে পলিসিগুলো সেগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। 10 বছর আগের ইন্টারভিউ পলিসি এখনকার ইন্টারভিউ পলিসির মধ্যে এক না। 10 বছর আগে কলেজ সার্ভিস কমিশন হতো, বছরে বছরে তোমার স্কুল SSC হতো, বছরে বছরে এটা হতো ওটা হতো। এখন তো চাকরি নেই, 8-10 বছর কোনো চাকরি নেই, আর আমি চাকরি করবো না, এটা হয়? ওরাও বুঝতে পারবে, ঠিক আছে? As there is no scope for me right now to use my NET or SET certificate, this is why I got this opportunity and I want to grab this opportunity by dint of my own labor, by dint of my performance. বাস শেষ হয়ে গেল, তাই না? এইরকম। তো এগুলো তোমাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, কিন্তু হ্যাঁ উত্তেজিত হয়ে গিয়ে উল্টা পাল্টা কথা বলে দিবে না, ঠিক আছে? যে না আমি, বা খুব হুব্রিজ দেখাবে না। হুব্রিজ মানে অহংকার না, যে না আমি হ্যাঁ এটা তো যেতে পারি স্যার, কিন্তু এখন কি করব, মানে আমি তো এগুলোতে আসতেই চাই না, এগুলো ছোটখাটো জব, এগুলো তো আসতেই চায় না, কিন্তু কি করবো এখন? ওইগুলো কারো বদনাম করে দিবে না ফট করে,
আমাদের তো একটা মুদ্রাদোষ হয়ে গেছে, সরকারের বদনাম করে 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 মাথার মধ্যে বসে গেছে আমাদের, বুঝেছো? এবার যেখানেই পায়, চায়ের দোকানে, হোটেলে, বাসে, ট্রাকে, সব জায়গায় যেমনি কারো মুখ থেকে শুনলাম সরকারের অ্যান্টি কথা, তেমনি আমরা ওখানে জুড়ে গেলাম। হ্যাঁ ঠিক, এটা ওটা, মানে মনের ভারাসটাকে বার করে দিচ্ছে। ওনারা বললেও আমাদেরকে সংযত থাকতে হবে, যদি এই প্রসঙ্গে বলেন আমাদের টেস্ট করার জন্য, একদম সংযত থাকতে হবে। এখানে একদমই বায়াসড হলে চলবে না, ঠিক আছে? আনপ্রেজুডিসড, আনবায়াসড হয়ে থাকতে হবে। সে যতই বায়াস কথা বলুক ইন্টারভিউয়ার, তোমাকে কিন্তু আনবায়াসড হয়ে থাকতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু বলতে হবে না এরকম ব্যাপার। হ্যাঁ, ইন্ডিকেশন দেখো, তোমরা যদি খুবই মানে তোমরা যদি একদম মানে এক্সপিরিয়েন্স হয়ে যাও, পুরোপুরি ফোর্টে, মানে অ্যাকচুয়াল ফোর্টে হয়ে যাও, ইন্ডিকেশন কথার মাধ্যমে মার্কস দেওয়া যায়, ইন্ডিকেশন দেওয়া যায়। তো সেগুলো এই লেভেলে তোমরা পারবে না, এই লেভেলে এতটা প্রেশার নিয়ে তোমরা পারবে না, ঠিক আছে? এতটা প্রেশার নিয়ে ওই ইন্ডিকেশনটা দিতে পারবে না, ঠিক আছে? ইন্ডিকেশন দেওয়াই যায়, মানে কথার মাধ্যমে মার প্যাচে, মানে যাতে ওরাও বুঝতে পারে যে হ্যাঁ পরিস্থিতি এরকম, ঠিক আছে? কিন্তু এরকম ইন্ডিকেশন তোমরা পারবে না, দরকার নেই, আনবায়াস থেকেই ভালো একদম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পার্সোনালিটি টেস্ট এবং সাইকোলজিক্যাল টেস্ট, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর যে টেস্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমার আমি শুনছি, আগে বলে নি। সাইকোলজিক্যাল টেস্ট যেটা তোমার একদম বাড়ি থেকে নিয়ে ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত যেটা চলে, ঠিক আছে? এবং তার আগে থেকেও যেটা প্রিপারেশন নিচ্ছ, এখন থেকে যে শুরু করছো, এই পার্সোনালিটি স্ট্রং করার, মানে সাইকোলজিকে স্ট্রং করার, তোমার যে যত কিছু পজিটিভ থিংস, জিনিস, সবগুলো নিয়ে থাকতে হবে। পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটিটাকে ডেভেলপ করো যতটা পারো। পার্সোনালিটি, মুদ্রা দোষগুলোকে যতটা পারো মিনিমাইজ করো। মুদ্রা দোষ, ইনভলেন্টারি মুভমেন্ট অঙ্গ প্রত্যঙ্গের, ঠিক আছে, সেগুলো। এবং ভয়টাকে বাগে নিয়ে আসার চেষ্টা করো। যন্ত্র মন্ত্র, জপ, তোমাদের পূজা পাঠ, নামাজ পাঠ, সূরা, মন্ত্র, যাই করো না কেন, সমস্ত কিছু করে নিজের যে মেডিটেশন, তার মধ্যে মেডিটেশনটা খুব দরকার। এখন থেকে মেডিটেশন শুরু করে দাও। মেডিটেশন করলে ইনভলেন্টারি মুভমেন্টগুলো হয় না। মানে যে আমিও দেখেছি তো, ইনভলেন্টারি মুভমেন্ট বা তোমার যে মুদ্রা দোষগুলো, বা যেগুলো তোমার কন্ট্রোলের মধ্যে থাকে না, নার্ভ যে কন্ট্রোলের মধ্যে থাকে না, ফাইন মোটর, গ্রস মোটর যে কন্ট্রোল, সেগুলো থাকে না, সেগুলো কিন্তু মেডিটেশনের মাধ্যমে অনেকটা কন্ট্রোল হয়, আমি দেখেছি, ঠিক আছে? এই মেডিটেশনটা একটু শুরু করে দাও। হ্যাঁ, 10 মিনিট 15 মিনিট একটু মেডিটেশন করো, তাহলে দেখবে মনটা শান্তি আছে। আচ্ছা, এবার পার্সোনালিটি টেস্টে যেগুলো বললাম, এই বাহ্যিক যে ব্যাপারগুলো, সেগুলো তার মধ্যে এবার আসছে। তারপর পার্সোনালিটি টেস্টের মধ্যে শুরু হয়ে গেল তোমার সাবজেক্ট নলেজ। এই পার্সোনালিটি টেস্টের মধ্যে শুরু হয়ে গেল কি? সাবজেক্ট নলেজ, ডেমো, ঠিক আছে? এবার তোমার তার মধ্যে চলে গেল ডেমোর সঙ্গে লিটারেচার, মেথোডোলজি, টিচিং অ্যাসপেক্টস, গপ্ট, স্কিমস, ঠিক আছে? স্কুল লেভেল যেগুলো থাকে স্কিমগুলো, সেগুলো। এবং তোমার যে মানে অন্যান্য যেগুলো দেখতে পাচ্ছি না, ডেমো, তারপর লিটারেচার, ম্যাথোডোলজি, যেটা ম্যাথোডোলজি আছে, যেটা চাইল্ড সাইকোলজি, পেডাগোজি, ম্যাথোডোলজি, টিচিং অ্যাসপেক্টস, তারপর তোমার স্কিমস, তারপর চলে গেলো তোমাদের বাহ্যিকগুলো, জিকে, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? দেশ বিদেশের গল্প, বিভিন্ন জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স, জিএ এবং সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আচ্ছা, জিএ সিএ আর এইগুলো তো হলো। এবং এখানকার মধ্যে ডেমোর মধ্যে তোমার টিচিং স্কিলটা ঢুকে যাচ্ছে, প্লাস টিচিং স্কিল টিএস, টিচিং স্কিলটা, এইগুলো জিনিস তোমাদের কিন্তু রাখতে হবে। মানে এরপর পার্সোনালিটির মধ্যে এগুলো সব কিছু আস্তে আস্তে চলে আসবে, বুঝেছো? বলো এবার শিউলি কি বলছিলে?
স্যার ওই বললেন না অ্যান্টি গভর্নমেন্ট কথা বলা যাবে না, ওই মানে ওই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলছিলাম। মানে মাদ্রাসা সার্ভিসে আমাকে একটা কোয়েশ্চেন করেছিল, মানে কোনো কারণে এসেছিল যে মানে আমার ছেলের প্রসঙ্গ ওনারাই তুলেছিলেন মেবি কোনো কথার প্রসঙ্গে, যে উনি বললেন যে আপনার কাছে কাছে কোনো প্রাইমারি স্কুল নেই। আমি বললাম হ্যাঁ আছে, তো তাহলে আপনি ছেলেকে কেন প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন এটা বললেন। তো এবার আমি ওখানে আমি বুঝতে পারলাম যে ওরা একবার ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, বুঝতে পারলাম। ওখানে বললাম দেখুন স্যার, মানে এখন প্রাইমারি স্কুলে যে সমস্ত টিচার আছে সবাই খুবই কোয়ালিফাইড, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্টুডেন্ট এবং টিচার রেশিওটা এতটাই মানে ফারাক আছে যে সেখানে একটা টিচারের পক্ষে এতগুলো বাচ্চাকে সমানভাবে সময় দেওয়া সম্ভব নয়। খুব সুন্দর বলেছো। টিচার পরিকাঠামোগত উন্নয়নটা খুবই দরকার। এইভাবে বলে মানে বেরিয়ে এলাম, মানে ওখানে খুব স্কোপ ছিল বলার যে রিক্রুটমেন্ট করছে না, না 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 বলা যাবে না, বলা যাবে না। বললাম খুব খুব ভালো বলেছো, খুবই ভালো বলেছো, দারুণ মানে প্রেজেন্স অফ মাইন্ডের তুমি পরিচয় দিয়েছো, খুবই সুন্দর বলেছো। এটা প্রেজেন্স অফ মাইন্ড, এগুলোই কিন্তু মানে এই নার্ভটা, প্রেজেন্স অফ মাইন্ড সবার কিন্তু আসে না, নার্ভটাকে কন্ট্রোল করে এই যে কথাগুলো সুষ্ঠুভাবে সংক্ষিপ্ত প্রিসাইজলি এবং ক্লিয়ারলি মানে উইথ ক্লারিটি যে এই যে এটাই যথেষ্ট, এটা তো ওরা মানে ইমপ্রেস হয়ে যায় যে না হ্যান্ডেল। দুটো দিয়ে যেটা বুঝলাম মানে খুবই অভিজ্ঞতা কম, তবুও বলছি ওরা না প্রথমে মানে খুব অ্যাট হোম একটা ফিলিং করিয়ে দেয়। হ্যাঁ প্রথমে দিয়ে তারপরে কোশ্চেনের মাধ্যমে মানে সবকিছু জেনে নিল, পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা। মহিলাদের ক্ষেত্রে ওরা হচ্ছে কি ট্র্যাপে ফেলার মতো কোশ্চেন করে। মহিলাদের ক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট, মহিলাদের ওরা সবসময় স্বাগত করে খুব ভালোভাবে এবং খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয় যারা মহিলা ক্যান্ডিডেট থাকে। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, ঠিক আছে, খুব ভালো প্লাস পয়েন্ট। জানি না এর পিছনে কি কারণ আছে, কিন্তু এটা আমি দেখেছি, আমার নিজের সঙ্গে হয়েছে। এটা কিন্তু ওরা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয় ওখানে, এবং যেখান থেকে তুমি অটোমেটিক তোমার স্পন্টেনিয়াস যে তোমার ওভারফ্লোটা, স্পন্টেনিয়াস যে তোমার এক্সপ্রেশনগুলো, সেগুলো অটোমেটিক চলে আসে। তার মধ্যে যদি তোমরা থতমত করো বা তোমরা যদি একটু নার্ভাস হও, তাহলে কিন্তু এটা তোমারই মুদ্রা দোষ, তোমারই ভুল, ঠিক আছে। ওরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে, ঠিক আছে, ব্যাপারটাকে নিয়ে আসার, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। যদি মানে এক্সামিনার যদি মেল হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ফিমেল হয় না, তখন ফিমেলরা কিন্তু ফিমেলদের সেই ব্যাপার চলেই আসে। একদম একদম, এটা ঠিক। না সবাই তো হবে না, মানে মেল যদি 2-3জন থাকে, একজন ফিমেল থাকবেই, কিন্তু আমার বোর্ডে ছিলেন। ঠিক ঠিক, প্রাইমারি এবং দুটোই ছিলেন ফিমেলরা। আমি রিয়েলি দেখেছি ওনারা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন করেন, মানে যিনি ফিমেল ছিলেন উনি সাবজেক্ট এক্সপার্ট ছিলেন, আর উনি আমাকে সাবজেক্ট থেকে কোশ্চেন গুলো এবং ট্রিকি কোশ্চেন করেছেন। লাকিলি আমি পেরেছি সেটা। ঠিক ঠিক, যা ওই জন্য তুমি র্যাঙ্কেও ভালো করেছো। 4 র্যাঙ্ক করাটা কি চারটিখানা কথা না, মাত্র যেখানে 100টা সিট, মাত্র 100টা সিট, সেখানে এত ভালো র্যাঙ্ক করা। একদম একদম ঠিক। যাই হোক, তবে এগুলো একটা অভিজ্ঞতা অর্জন করতে লাগে। এই অভিজ্ঞতাগুলো মানে আমি আমার ক্ষেত্রে বলছি, আমার ইন্টারভিউ এখন ভয় না, আমি চাই ইন্টারভিউ হোক, যত ইন্টারভিউ হবে তত ভালো। মানে কোনো আমি ওখানে একদম বিন্দাস মানে অ্যাট হোমে থাকি, গল্প করি। আমি জানি ওদের মেন্টালিটি থেকে বুঝে যাই, মানে আমি বরং বুঝে যাই যে আমাকে দিবে না, মানে আমি বরং বুঝে যাই ওদের মানে বডিলি গেস্টারের মাধ্যমে, ঠিক আছে, বডি মুভমেন্টের মাধ্যমে বুঝে যাই যে আমাকে ওরা চয়েস করেনি। মানে ভাবো তাহলে ওরা কি আমাকে জাজ করবে, আমি ওদেরকে জাজ করে দিই। মানে এইরকম কেননা আমি এতগুলো ইন্টারভিউ দেওয়ার পর না আমি বুঝে গেছি যে ওখানে ওই কে আগে থেকে প্রি প্ল্যান্ড মানে হয়ে আছে, বা কে পাবে, বা আমার প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, আমি ঠিক বুঝে যাই। বুঝেছো, তুমি যতই মানে যদি বায়াসড হয়, এবার সব জায়গাতে এরকম হয় না, ঠিক আছে, আর বিশেষ করে এই প্যানেলে তো ওটা হবেই না। যেখানে একটা দুটো ভ্যাকেন্সি কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেটা সবাই জানে, আমাদের এই কলেজ সার্ভিস কমিশন বা বিভিন্ন পিএসসির মাধ্যমে যে রিক্রুট হয়, সবাই জানে যে কিরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে। তো যাই হোক, তবু আমাদের তো মানে বিবেক যেটা আছে, মানে কনসায়েন্স যেটা আছে, সেই কনসায়েন্সের উপর জবাব সবাইকে দিতে হবে। তুমি যদি খারাপ কাজ করো, আমি যদি তোমার সঙ্গে খারাপ কাজ করি, তোমাকে যদি বিপদে চালিত করি বা তোমাকে যদি ডিভিডেট করি, তাহলে আমি আমার কনসায়েন্সে একদিন জবাব দিব, ঠিক আছে। আমার কোনো অধিকার নেই তোমাকে বিপদগামী করার,
ঠিক আছে? কারণ তোমার লাইফটা তোমার। এবার আমি 1 ঘন্টার মাধ্যমে তোমাকে যে তোমাকে মানে পড়িয়ে বিপদগামী করে সেটা একদিন একদিন তুমি টের পাবেই, তুমি বুঝতে পারবেই। অতএব এটা আমি আজকে করলাম, তোমরা বুঝতে পারলে না, তোমার কনসায়েন্সে তুমি বুঝতে পারবে একদিন, আমার কনসায়েন্সে আমি একদিন বুঝতে পারবো। আমি ওই জন্য এটা কনসায়েন্সের উপরে ছেড়ে দিই। যার যেটা, ঈশ্বর সবাইকে অনেক কিছু দিয়েছে, ঈশ্বরের কাছে প্রচুর আছে, ঠিক আছে, প্রাচুর্যতা আছে তার কাছে। আমাদের একটা কথা বলে দের আয়ে দুরুস্ত আয়ে, তো আমাদের দেরি হচ্ছে কিন্তু যেটা বেটার সেটাই আসবে সবার ক্ষেত্রে, আমারও ক্ষেত্রেও তোমাদের ক্ষেত্রেও সেটা, ঠিক আছে। এবার যে যেখানে খারাপ কাজ করেছে তারা তাদেরকে কনসায়েন্সের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। কারো কাছে জবাবদিহি করুক না করুক, তাদের কোনো বিচার মানে এই আমাদের আদালত বা এই আমাদের যে লিগাল সিস্টেম তার মধ্যে বিচার করুক না করুক, তাদের নিজের বিবেক আছে, নিজের যে মন আছে, সেখানে সে একদিন নিজেকে দাঁড় করালে সে বুঝতে পারবে যে সে ভুল কাজ করেছে না ঠিক কাজ করেছিল, ঠিক আছে। এই ইনফ্লেক্টেড মাইন্ডটা তার একটা হবে, আর এটা হয়, ঠিক আছে, মাইন্ড রিফ্লেকশনটা হয় এটা। স্যার একটা প্রশ্ন ছিল, বলছি ডেমনস্ট্রেশনে ধরুন যে চ্যাপ্টারটার কথা বললেন যে ফেবল, আমি ওটার উপরে প্রিপারেশন নিয়ে গেছি, দেখা গেল আমার আগে অনেকেই গেছে যারা কিন্তু অলরেডি ফেবলের উপরে পড়িয়েছে। তো এরকম কি হতে পারে যে স্বাভাবিক যে ইন্টারভিউয়াররা আর একই জিনিস বারবার শুনতে চাইছেন না, তো ওনারা আমাকে বললেন যে কাইন্ডলি চেঞ্জ ইট, এরকম বিষয় আসতে পারে? একদম, এটা আসতে পারে বলতে কি আসবে, এটা ঠিকই বলেছো, এটা আসবে। একটাই বিষয় যদি বারবার কেউ বলে না, ওটাকে চেঞ্জ করবে, ঠিক আছে। ও চাইবে না যে ওটাই আপনি পড়ান, তো ও বলবে যে আপনি অন্য কিছু রকমের উপরে তাহলে প্রিপারেশনটা নিয়ে যাব। অবশ্যই অল্টারনেটিভ ওয়েতে প্রিপারেশন নিয়ে যেতে হবে তোমাকে, 4টে 5টে প্রিপারেশন নিয়ে যেতে হবে। একটা মানে ইংলিশ মানে স্কুল লেভেলের ক্ষেত্রে একটা পয়েম দুটো, প্রোজ দুটো, রাইটিং স্কিল একটা, গ্রামার 2-3টে তোমাকে নিয়ে যেতে হবে। বেসিকগুলো পয়েম দুটো করে নিলে, প্রোজ দুটো করে নিলে, ফাদার্স হেল্প করে দিলে, ঠিক আছে, বা ফার্স্ট ফ্লাইট করে দিলে, তারপর তোমার বা গ্র্যান্ড পাজারটা আছে না যে শ্বাস নিতে ভুলে যায়, ভোলা গ্র্যান্ডপা, হ্যাঁ, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেটা পড়লে, বা তুমি তোমার গ্রামার করলে একদম পার্টস অফ স্পিচ নাউনটা নিলে, শুধু প্রনাউনটা নিলে, ঠিক আছে, শুধু ভার্বটা নিলে বা জেন্ডার নিলে, একদম নর্মাল বেসিক জিনিসগুলো, বা মুডটা যেটা ছোট সেটা নিবে, রাইটিং স্কিল নিলে, নোটিস নিলে, সাপোজ স্টোরি রাইটিং নিলে, বা প্রসেসিং নিলে, সবচেয়ে বেস্ট প্রসেসিং নেওয়াটা, প্রসেসিং নিলে একদম হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। এইভাবে 4-5টা কিন্তু নিয়ে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে লিটারারি পিরিয়ড, হ্যাঁ, যেটা তোমাদের বলতে যাচ্ছিলাম, যেগুলো আমি পরবর্তীকালে বলবো, পরবর্তীকালে আমি তোমাদের ক্লাসে আমি রাখবো, ঠিক আছে। লিটারেচার, মেথড, টিচিং অ্যাসপেক্টস, স্কিমস, ঠিক আছে, জিএ, সিএ, এবং আরো যে অন্যান্য বিষয়গুলো যেগুলো থাকছে, ঠিক আছে, ন্যাশনাল লেভেল, রাজ্যের লেভেলের যেগুলো কাজ, যেগুলো স্কিমস, যেগুলো প্রকল্প আপকামিং এবং যেগুলো হয়ে গেছে, সেগুলো ব্যাপারে জানতেই হবে। এবং লিটারেচারটা একটু তোমাদের 2-3টা পিরিয়ড পড়ে যেতে হবে ডিটেলসে, মানে যেই টপিকটার উপর তুমি পড়বে। সাপোজ তুমি ফ্যাবেলস পড়লে, রাল্ফ ওয়াল্ডো ইমারসন একজন আমেরিকান পয়েট, আমেরিকান রোমান্টিক কবি একজন। এবার আমেরিকান রোমান্টিক কবি কেন আমেরিকান রোমান্টিকের মানে ব্রিটিশ রোমান্টিকের যে একটা মুভমেন্ট ট্রান্সেন্ডেন্টালিজম, সেই ট্রান্সেন্ডেন্টালিজমের প্রবর্তক ছিলেন তিনি, এক্সপোনেন্ট ছিলেন, ঠিক আছে। তো ট্রান্সেন্ডেন্টালিজম বলতে কি, এই আগের যে 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 তোমার সিস্টেম বা যেটা পিরিয়ড ছিল, সেই পিরিয়ড থেকে টোটালি ট্রান্সেন্ডেন্টাল, একদম ট্রান্সফর্ম একটা, ঠিক আছে, মানে তোমার যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা তারাই শুরু করেছিল, রাল্ফ ওয়াল্ডো ইমারসন এবং আরেকজন তার সঙ্গে যে সেলফ রিলায়েন্স লিখেছে, কি নাম তার? একটা কোয়েরি ছিল, হ্যাঁ, থরো অ্যান্ড ইমারসন, ইয়েস, থরো অ্যান্ড ইমারসন, ঠিক, এই দুজন। এবং ব্রিটিশের সমপরিমাণ তারা ওভাবে লেখালেখি করছিল। তো তোমাকে আমেরিকান লিটারেচার সম্বন্ধে পড়তে হবে। আমেরিকান লিটারেচারটা তার মানে হোয়াইটম্যান থেকে নিয়ে পরবর্তী জেনারেশন যেগুলো রাইটার, সেগুলো নিয়ে পড়তে হবে তোমাকে। রবার্ট ফ্রস্ট, ঠিক আছে, এমিলি ডিকেনসন, সেগুলো পড়তে হবে তোমাকে। হেনরি ওয়েডসওয়ার্থ যে ছিল চাইল্ড রাইটার, চাইল্ড পয়েট,
সেটা তো আমেরিকান যদি নাও তাহলে আমেরিকান দিয়ে পড়তে হবে, যদি ব্রিটিশ নাও তাহলে ব্রিটিশ। তুমি যদি সাপোজ মানে ওয়ার্ডসওয়ার্থ নিলে, সাপোজ ওয়ার্ডসওয়ার্থের কোনো একটা কবিতা নিলে, যে কবিতা আছে আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ঠিক আছে, তো সেটা নিয়ে পড়লে। বা যদি ইন্ডিয়ান নাও আওয়ার ক্যাসওয়ার ইন আ ট্রি বাই তরু দত্ত, তুমি সেটা নিয়ে পড়তে পারো, তুমি সেটা পড়াতে পারো। বা জন মেন্সফিল্ডের যদি নাও, জন মেন্সফিল্ডের সি ফিভার, সেটা নিয়ে পড়তে পারো। ফিলিপ লার্কিনের দ্য নর্থ শিপ, সেটা নিয়ে পড়তে পারো, ঠিক আছে। তো এই ফিলিপ লার্কিন যেন মডার্ন হয়ে গেল, একদম মডার্ন, ঠিক আছে। মানে জন মেসফিল্ড সি ফিভার, সেও হচ্ছে তোমার তোমার মডার্ন পয়েন্ট, ওই যে তোমার ট্রানজিশন মানে মডার্নের যে জর্জিয়ান পোয়েট্রি এবং যে তারপর যে ওয়ার্ল্ড ওয়ার, তারপরে যে আবার মানে ওয়ার্ল্ড ওয়ারের পরে যে মানে মডার্ন পিরিয়ডটা আসলো, সেই পিরিয়ডের ব্যাপারে তোমাকে যেই কবিতার ব্যাপারে পড়ছো, কবিদের ব্যাপারে পড়ছো, তার পুরো ব্যাকগ্রাউন্ডটা এবং তার যে লিটারারি পিরিয়ড সেটাকে জানতেই হবে তোমাকে, বুঝেছো? হ্যাঁ, কি শোনা যাচ্ছে না, বুঝতে পারলাম। স্পেসিফিক কিছু তারা ধরতে পারে না, তোমাকে বলবে যে তুমি কি প্রিপারেশন নিয়ে আসছো, তো তুমি বলবে যে আমি এটা পড়বো, আমি ফেবেলসটা বলবো, বা আমি জন মেসফিল্ডের সি ফিভারটা পড়বো। তো যদি বলে না এটা না, অন্য কিছু প্রিপারেশন নিয়ে আসছেন, এনি আদার ডেমো টপিক, তারপর বলবে ইয়েস, ইফ মাই ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ জন মেসফিল্ড সি ফিভার দ্য পয়েন্ট, if not then the first flight by Liam O'Flaherty, the Irish prose writer। সেটা যদি বলে না এটাও না অন্য কিছু, তাহলে বলে দেন I will better move forward for the grammar। তারপর তার ওরা তো বলবে না, একবার দুবার তোমাকে টাকা দিতে পারে, তারপর তার বলবে না, অটোমেটিক তোমাকে তো অ্যালাউ করবে যে ঠিক আছে পড়া। বা তুমি তো অন্য প্রোজ বা অন্য পয়েন্ট পড়ে নিয়ে গেছো, সেটাও তুমি পড়াতে পারো। বা রাইটিং স্কিল, নোটিস বা রিপোর্ট বা প্রসেসিং বা স্টোরি রাইটিং, সেটাও পড়াতে পারো, ঠিক আছে। স্যার বলছিলাম যে ধরুন ওনারা আমাকে ডেমো দিতে বললেন, আমি নিজে থেকে গিয়ে ইংরেজিতেই শুরু করব না বাংলাতে শুরু করব? আমার ভয় হচ্ছে যদি আমি ইংরেজিতে শুরু করি, সেক্ষেত্রে ওনারা যদি আমাকে আটকে দেন, দিয়ে বলেন যে তুমি তো তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তো বেঙ্গলি, তাহলে তুমি কেন বাচ্চাদেরকে কি ইংরেজিতে পড়াবে? তারা কি বুঝবে? আমাকে এই প্রশ্নটা যদি করে, তুমি তো তার থেকে বেটার তুমি জিজ্ঞেস করে নিবে, আগে প্রায়ার পারমিশন নিয়ে নিবে যে মে আই নো ডেমো দিতে বললেন, আমি জিজ্ঞেস করে নেব যে আমি বাংলাতে ডেমোটা দেব না ইংরেজিতে দেব, জিজ্ঞেস করে নেব। একদম সেটা জিজ্ঞেস করে নিবে, ঠিক আছে, একদম কর্ডিয়ালি। মে আই কর্ডিয়ালি আস্ক ইউ ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ I should পারফর্ম মাই ডেমো, ঠিক আছে স্যার, প্রথমে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, মে আই কর্ডিয়ালি আস্ক ইউ, পার্ডন মি স্যার, পার্ডন মি বলবে, পার্ডন মি স্যার, আমাকে ক্ষমা করবেন, মে আই কর্ডিয়ালি আস্ক ইউ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ শুড আই গিভ মাই ডেমো ক্লাস ইন মাদার টাং। আরেকটা কোয়েরি স্যার, হ্যাঁ, যে ধরুন কেউ কোনো সার্ভিসে আছে, এবার সেক্ষেত্রে সেটা ওনারা যদি জিজ্ঞেস করেন যে এতদিন কি করছো, এবার সেটা বলাটা কি নেগেটিভ কোথাও ইম্প্যাক্ট করবে? যে না, একটা সাইকোলজি থেকে যে এটা একটা অলরেডি করছে, একে কেন সুযোগ দেব, এরকম কোথাও কি আমার সুযোগ এটা টু ওয়ে কমে যাবে? এটা টু ওয়ে ম্যাটার করে, কখনো নেগেটিভ হয়ে যায়, কখনো পজিটিভ হয়ে যায়। কখনো পজিটিভ হয়ে যায় এই ভেবে যে না খুব অনেস্ট মেয়েটা বা ছেলেটা, খুবই অনেস্ট, সত্যি যথেষ্ট অনেস্ট, এবং অনেস্টির মানে একটা লেভেল সেটাকে বজায় রেখেছে। আর কখন নেগেটিভ হয়ে যায় এটা যে এই কম্পিটিশনের বাজারে, আমার সেটাই ভয় হচ্ছে। তো এটা তোমরা আমি লুকোলে কতদূর লুকোবো? তাহলে তখন ওরা কাউন্টার কোশ্চেন করবে যে তাহলে তুমি এত বছর কি করছিলে। যদি কাউন্টার কোশ্চেন যদি লুকোতে চাও, তাহলে তোমাকে প্রায়ার প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমি কোনো মতেই যাতে মুখ ফসকে না বেরিয়ে যায় এই কথাটা, ঠিক আছে। বা তখন কি করছিলে, তখন সেটারও তো একটা সঠিক
জবাব হবে না আমার কাছে যে আমি কি করছিলাম। তুমি যদি এখানে একটা প্রশ্ন আছে, অন্যান্যরা যেমন সবাই নেটের জন্য হোক বা পিএইচডি হোক কিছু না কিছুতে একটা ইনভলভ রয়েছে বা টিউশন পড়াচ্ছে, আমি তো এবার সেগুলো নই, এবার সেটাকে ফেক করাটাও খুব কঠিন হয়ে দাঁড়াবে। তোমার যে এখানে একটা জিনিস আছে, আমি একটা শর্টকাট একটা ওয়ে বলে দিই। আমি তো সত্যি আমি কোনো কিছুতে ইনভলভ নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যদি বলে কেন এইভাবে এরকম বেকার বসেছিলে, কেন একটা কিছুর জন্য টার্গেট হয়েছিল, যদি সেটা না হয় এরকম যদি জিজ্ঞাসা করে, ওইটা আমিও ভাবছিলাম। আমি তো ওইটাই বলতেছিলাম যে যদি তোমার বয়স 35 পার হয়ে যায়, তাহলে অটোমেটিক প্রশ্ন আসবে যে তুমি বিয়ে শাদী করেছো কিনা, তুমি জব করো কিনা। যদি বয়স যদি 35-এর নিচে থাকে, তাহলে তুমি তো যে কোনো স্টোরি বলে দিতে পারবে যে আমি পড়াশোনা করতাম, বা আমি পিএইচডি করতাম, বা আমি এটা করতাম, বা আমি ওই কোম্পানিতে ছিলাম একটা হয়তো, বা আমি প্রাইভেট স্কুলে ছিলাম, বলে দিতে পারে। কিন্তু যদি তোমার বয়স 35-এর পার হয়ে যায়, তাহলে তুমি তো আর লুকাতে পারবে না। আর লুকালেও ওরা ঠিক বুঝে যাবে যে 35 বছরে নিশ্চয়ই কোনো না কোনো কিছু করে, নাহলে বিয়ে শাদী করে নিয়েছে আর এদিকে বাচ্চা কাচ্চা আছে, আবার বলে কিছু করে না, এটা হয়? তো ওই জন্য তোমাকে মানে কথার পরিপ্রেক্ষিতে যদি সিচুয়েশনটা তোমাকে সাপোর্ট করে সেইভাবে কথা বলবে, সিচুয়েশন সাপোর্ট যাতে করে এরকম কথা বলবে, যাতে সিচুয়েশনটাও সাপোর্ট করে। এরকম কথা বলবে না যেটা ইমাজিনারি, যেটা সিচুয়েশন কোনোদিন যেটা তুমি ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো জিনিস প্রেজেন্স অফ মাইন্ড, সেটা তুমি জানো কিভাবে করতে হয়। এখনকার দিনে 30, 32, 34 বছর বয়সে কেউ চাকরিই পায় না, যেহেতু চাকরির বাজার খুব মন্দা, তো সেটা ওরা বুঝে যাবে যে হ্যাঁ ঠিকই হতে পারে। তাহলে তুমি বলবে যে আমি নেটের প্রিপারেশন নিচ্ছি, একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, বাচ্চাদের টিউশন পড়াচ্ছি, আর কি করবো। ঠিক আছে, এইটুকুই। হ্যাঁ স্যার, মৌসুমা বলছিলাম। তুমি তো চাকরি করো। একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য বললাম এই প্রসঙ্গে, যে এই একই ঘটনা আমার ক্ষেত্রে ঘটেছিল। আপার প্রাইমারিতে দুবার ইন্টারভিউ হয়েছে। আমার প্রথমবারের ইন্টারভিউ খুব ভালো হয়েছিল, ওই প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু ওইবারেরটাতেই আমি মাত্র 4 পেয়েছিলাম। পরের বারে ইন্টারভিউটাতে আমি একেবারেই স্যাটিসফাইড ছিলাম না, বরং সেইখানে আমি পরে বুঝতে পারলাম যে উনি আমার আর কি কমিউনিকেশন স্কিলটা দেখছিলেন ইংলিশে। হ্যাঁ, এবার যেহেতু ওটা মোটামুটি ঠিক লেগেছে ওনারা নাম্বার ভালোই দিয়েছিলেন, 10-এ 8 পেয়েছিলাম। কিন্তু এই একই ঘটনা, মানে আমি তখন প্রাইমারিতে অলরেডি চাকরি করি। হ্যাঁ, এবার যেহেতু কোভিড পিরিয়ড ছিল, অনেকটা আমাদের তো স্কুল বন্ধ ছিল, এবং আমার ক্লাস ছিল হচ্ছে ওই প্রাক প্রাথমিক এবং ক্লাস 1। এবার সহজ পাঠের তো সবকিছু আমার মনে নেই। এবার আমি ভাবছি যে আমি কি বলবো প্রাইমারিতে জব করি কিনা, কারণ প্রাইমারিতে জব করি বললেই ওনারা কিছু না কিছু একটা কিছু ধরতেই পারে। হ্যাঁ, এবার আমি বলছিলাম যে আমি হচ্ছে তার আগে আমি এটা সত্যিকারেরই একটা সিবিএসসি স্কুলে পড়াতাম, তো আমি সেটাই বলেছি। কিন্তু এটা বলে আমি এত বড় বিপদে পড়ে গেছিলাম, বলছে যে সিবিএসসি তে পড়ান, কি পড়ান। একদম একদম। তো সেই মুহূর্তে আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি। কিন্তু ওই যে আপনি বললেন ফেট, আমার ভাগ্য যে আমার ইন্টারভিউয়াররা এত ভালো ছিলেন, 2 জন ভদ্রমহিলা ছিলেন এবং একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন। আমার ক্ষেত্রে কিন্তু ভদ্রমহিলা যারা ছিলেন তারা খুব ব্ল্যাঙ্ক হয়ে গেল, ভিডিওটা কেটে গেল, ব্যাটারি ইউজ নেই। আচ্ছা, আমি রিকানেক্ট করার চেষ্টা করছি।